KTV Originals। নমস্কার, দেখছেন কলকাতা টিভি। স্টেডিয়াম বুলেটিনে আপনাদেরকে সকলকে স্বাগত। স্টেডিয়াম বুলেটিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আর স্টেডিয়াম বুলেটিন মানেই আমরা এই মুহূর্তে যেহেতু টেস্ট সিরিজের মধ্যে দিয়ে রয়েছি, টেস্ট সিরিজ নিয়ে আমরা আলোচনা তো করছি, প্রত্যেকটা পর্বেই সেই আলোচনা চলছেই আমাদের। আর আগামীকাল থেকে থার্ড টেস্ট শুরু হতে চলেছে, কি হতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়েই আপডেট দেবো আপনাদেরকে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে পেয়ে গেছি আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষকে। অর্পণ দা, ওয়েলকাম স্টেডিয়াম বুলেটিনে আরো একবার। একদম থ্যাংক ইউ। তুমি যেটা বলছিলে, একদম যেটা আমরা স্টুডিও ঢোকার আগে আলোচনা করছিলাম, যে এটা একটা সিনেমা স্লোগান হলেও, মানে হকি স্লোগান হলেও, সেটা কিন্তু এখন সবার মুখে মুখে চাক দে ইন্ডিয়া। যেহেতু ব্রিটিশ শাসন, একদম ব্রিটিশদের বধ করার একটা বিষয় থেকে যাচ্ছে, তো সেই কারণে এজবাস্টন কিন্তু মানে বলা যেতে পারে যে এজবাস্টনের ভূত ছাড়ালো শুভমান গিল। ঠিক আছে, গিলের নেতৃত্বে এজবাস্টনে এতদিন খেলা হচ্ছে, 58 ইয়ার্স ধরে টেস্ট খেলছে, মানে যতবার খেলা হয়েছে ওখানে ততবারই হেরেছে ভারত। মানে এটা একটা পরিসংখ্যা যে এজবাস্টন মানেই ভারতের হার। সেই অঙ্কটাই, সেই যে মাইন্ডসেটটাই পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে গিলের ভারত বলা যেতে পারে। কারণ এর আগে 32 না 33 অ্যাভারেজ ছিল গিলের। এখন একটা কথাই বলা যেতে পারে, গিল হে তো মুমকিন হ্যাঁ। ঠিক আছে, এই ডায়লগটা এখন সব জায়গাতে ঘুরছে। তো ডেফিনেটলি এক কথা দারুণ আনন্দের একটা দিন, দারুণ একটা টেস্ট জয়। এর থেকে আর কি পাওনা হতে পারে বিদেশে? একেবারেই, সেটা তো আমরা দেখেছি যে এজবাস্টনে ভারত সেকেন্ড টেস্ট সিরিজে যেভাবে জয় পেয়েছে। কিন্তু একটা কথা বলো, আগামীকাল কিন্তু থার্ড টেস্ট শুরু হচ্ছে। সেক্ষেত্রে কি মনে হচ্ছে কালকের ম্যাচটা কি হতে পারে? কারণ ভারত যে ফর্মে এই মুহূর্তে রয়েছে, সেই ফর্মটা কি আমরা দেখতে পাবো? হ্যাঁ, ডেফিনেটলি দেখতে পাবে বলেই আমার মনে হয় লর্ডসের টেস্ট ম্যাচ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার যেটা মনে হয় যে এজবাস্টন ভারতকে প্রচুর অক্সিজেন দিয়েছে, এবং সেই অক্সিজেনটা নিয়ে অ্যাডভান্টেজ টিম হিসেবে কিন্তু ভারত লর্ডসে নামবে। কারণ যেভাবে হারানো হয়েছে, 608 রানের টার্গেট, সেখানে এইরকম ধরনের বোলিং, যেখানে তার আগের দিন ব্রুক বলছে যে ভারত যে কোনো টার্গেট দিলে আমরা সেটা রিচ করতে পারবো, তারপরে এরকম একটা বিপর্যয় ইংল্যান্ড টিমে, মানে প্রথম টেস্টে এত বড় রান করার পর হারতে হয়েছিল ভারতকে, তারপর সেকেন্ড টেস্টে এরকম একটা কামব্যাক, অসাধারণ বলা যেতে পারে। ডেফিনেটলি অ্যাডভান্টেজ তো ভারত, এবং এই অ্যাডভান্টেজ নিয়ে মানে এগিয়ে থেকে বলা যেতে পারে, এগিয়ে থেকে ভারত কিন্তু লর্ডস টেস্টে নামছে। এবং সবচেয়ে বড় কথা, যেভাবে টিম ছন্দে রয়েছে, এই টিমকে কিন্তু আটকানো ডিফিকাল্ট রয়েছে, এটুকু বলতে পারি। কারণ এই রকমভাবে টেস্ট ম্যাচ শুরু কোনোদিন হয়নি। যেভাবে ফার্স্ট টেস্ট ম্যাচ হারলেও দারুণ খেলেছে টিম ইন্ডিয়া, বোলারের অভাবে ভুগতে হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সেকেন্ড টেস্টে সেই অভাব পূরণ করেছে আকাশদীপ, বাংলার ছেলে। একটা টেস্টে 10টা উইকেট নিয়েছে, নজির স্থাপন করেছে। মোহাম্মদ সিরাজ দারুণ বল করেছে। শুধু একটাই খোঁটা রয়ে গেছে, মানে আমার মনে হয় যে থার্ড টেস্টে ওটাই রিপ্লেসমেন্ট হবে। সেটা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় হয়তো জসপ্রীত বুমরাহ খেলবেন থার্ড টেস্ট লর্ডসে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেটা মনে হয় প্রসিদ্ধ কৃষ্ণের বদলেই খেলবে। মনে হয় না যে এরপরে আর কোনো চেঞ্জেস হবে বলে। তো এখানেই এই যে তুমি বলছো যে এই মুহূর্তে টিম ইন্ডিয়া যেহেতু নিজেরা ছন্দে রয়েছে, তো এজবাস্টনের ক্ষেত্রে যে টিমটা নিয়েই খেলা হলো, অর্থাৎ প্রথম একাদশ, সেক্ষেত্রে কি শুধু প্রসিদ্ধ কৃষ্ণের জায়গাতেই বদল হবে, নাকি আর কোথাও কোনো বদল আসতে পারে? কি দেখো, এক কথায় বলা যেতে পারে যে ওয়ান চেঞ্জ ছাড়া আর কিন্তু ভারতে চেঞ্জ করার মতো কোনো অপশন নেই। তুমি যদি দেখো তাহলে ওপেনিংয়ে যা আছে, KL রাহুল এবং যথেষ্ট সন্দেহ রয়েছে। 3 নম্বরে কিন্তু এবারে করুণ নায়ারকে পাঠানো হয়েছে। আমার মনে হয় না যে করুণ নায়ারকে চেঞ্জ করা হবে বলে, কারণ করুণ নায়ার আর সাই সুদর্শনের মধ্যেই পরিবর্তন করা দরকার। আমার মনে হয় করুণ নায়ার সেই সুযোগটা পাবেন। এবং 4 নম্বরে গিল, কোনো প্রশ্নই নেই। 430 রান ভাবা যাচ্ছে না একটা ম্যাচে, এবং সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে 2 নম্বর পজিশনে রয়েছে। এবং এর থেকেও বড় কথা হচ্ছে, তুমি যদি দেখো তারপর ঋষভ পান্ত, কি বলবো, পান্ত মানে যে কোনো মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারে ঋষভ পান্ত রয়েছে। এবং তারপরে অবশ্যই রবীন্দ্র জাদেজা রয়েছে, ওয়াশিংটন সুন্দর। আমার মনে হয় এই ম্যাচে আকাশদীপ ডেফিনেটলি অটোমেটিক চয়েস। তারপরেই মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ, এই হচ্ছে টিম কম্বিনেশন হতে চলেছে। আমার মনে হয় না যে এরপরে কোনো রকম কোনো চেঞ্জেসের সম্ভাবনা রয়েছে বলে।
একেবারেই। আমরা এই মুহূর্তে স্টেডিয়াম বুলেটিনে রয়েছে, আমরা আলোচনা করছি আগামীকাল থেকে লর্ডসে সেখানে যে থার্ড টেস্ট শুরু হতে চলেছে, কি কি হতে পারে সেই ম্যাচে অবশ্যই আলোচনা তো থাকবো। তবে এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরছি, কোথাও যাবে না। স্টেডিয়াম বুলেটিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টেডিয়াম বুলেটিনে আমাদের স্টুডিওতে রয়েছে ডিজিটাল হেড অর্পণ ঘোষ। তার সাথে আমরা কথা বলছি লর্ডসের মাঠে যে থার্ড টেস্ট শুরু হতে চলেছে সেই ম্যাচ নিয়ে। অর্পণদার কাছে যাবো সরাসরি। অর্পণদা, একটা কথা বলো যে এই যে আমরা টিম ইন্ডিয়ার যদি আমরা প্লেয়ারদেরকে দেখি, সেক্ষেত্রে যশস্বী জয়সওয়াল বলো বা করুণ নায়ার, ঋষভ পন্ত, শুভমান গিল, তোমার কি মনে হচ্ছে এই প্রত্যেকজনকে তো দেখছো তাদের এই ফার্স্ট সিরিজ টেস্ট, সেকেন্ড টেস্ট, কি মনে হচ্ছে তাদেরকে দেখে? দেখো অভিক, এক কথায় বলতে পারি অসাধারণ লাগছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তুমি যদি প্লেয়ার ওয়াইজ বলো তাহলে যশস্বী জয়সওয়াল দারুণ ছন্দে রয়েছেন এবং কে এল রাহুল যেভাবে বল ছাড়ছেন এবং তার যে ক্লাস, এটা বলা হয় না যে ক্রিকেটে একটা ক্লাসের দরকার হয়, তো সেই ক্লাসটা তিনি দেখাচ্ছেন ইংল্যান্ডে গিয়ে। এবং 3 নম্বর জায়গাটা যেটা সাই সুদর্শন খেলতেন, প্রথম টেস্টে খেলানো হয়েছিল এবং সেখানে কিন্তু করুণ নায়ার ঢুকেছেন। করুণ নায়ারকে কিন্তু এই যে পরপর দুটো টেস্ট ম্যাচ খেলা হলো, খুব একটা রান পাচ্ছেন না, 20-30 রান করছেন, 40-এ এখনো পর্যন্ত যায়নি। সেই দিকটা যদি তুমি বিচার করে দেখো, আমার মনে হয় করুণ নায়ারের প্রতি একটা আস্থা রাখা দরকার এবং আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট করুণ নায়ারকে ব্যাক করবে। কারণ করুণ নায়ার ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলেছেন, আইপিএলে যথেষ্ট ছন্দে ছিলেন, যদিও ঘরোয়া ক্রিকেটে আইপিএলের থেকে টেস্ট ক্রিকেট অনেকটা আলাদা। তাও আমি বলবো যে আমার মনে হয় যে করুণ নায়ার সুযোগ পাচ্ছেন, এটা নিয়ে কোনো সন্দেহ না থাকাই দরকার। যদি চেঞ্জ হয় তাহলে ফোর্স চেঞ্জ হবে, নাহলে করুণ নায়ার কিন্তু যেভাবে ব্যাট করছেন আগে, মানে সেকেন্ড টেস্টে সত্যিই ভালো খেলেছেন এবং সেখানে যদি এইরকম দুর্ধর্ষ একটা ক্যাচ না হতো তাহলে হয়তো আরও একটু রান বেশি করতে পারতেন, আর ভালো খেলছিলেন সেই অর্থে। তো আর 4 নম্বর আর 5 নম্বর নিয়ে তো কিছু বলার জায়গায় নেই। 430 রান শুভমান গিলের, আর ঋষভ পন্ত অসাধারণ ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, ভাবাই যাচ্ছে না। এবং নিঃসন্দেহে এটা ব্যাপার, জাদেজা রয়েছে, জাদেজা এখনও পর্যন্ত অলরাউন্ডার, নাম্বার 1 অলরাউন্ডার। জাদেজা যেভাবে টিমে কন্ট্রিবিউশন করছেন, মানে জাদেজা সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো ডিম্যান্ড নেই, টিমের জন্য খেলে, দেশের জন্য খেলে। জাদেজাকে যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে, এতদিন ধরে খেলছে। এবং তারপরে এই যে আজকের প্র্যাকটিস তুমি যদি বলো, গতকালের প্র্যাকটিস তুমি যদি দেখো, তাহলে কিন্তু টিম ইন্ডিয়াকে একদম প্রাণোচ্ছলভাবে দেখা গিয়েছে, হবে নাই বা কেন, কারণ সেকেন্ড টেস্ট যেভাবে জেতা হয়েছে সেখানে প্রাণোচ্ছল থাকাই দরকার। এবং জসপ্রীত বুমরাকে সবচেয়ে বড় কথা ফুল ডেলিভারি করতে দেখা গিয়েছে, প্রসিদ্ধ কৃষ্ণাকে বল করতে দেখা গিয়েছে। আমার মনে হয় না প্রসিদ্ধ কৃষ্ণা খেলানো হবে বলে, তার যা পারফরমেন্স। আমার মনে হয় যে একটাই চেঞ্জ থাকবে এবং জসপ্রীত বুমরা যেভাবে বোলিং করছেন, মানে জসপ্রীত বুমরাকে নিয়ে তো বলার কিছু নেই, 1 নম্বর বোলার, কিন্তু আমার মনে হয় যে জসপ্রীত বুমরা, আকাশদীপ, মোহাম্মদ সিরাজ, এই ত্রয়ী অ্যাটাককে সামলানো কিন্তু ডিফিকাল্ট হবে ইংল্যান্ডের পক্ষে। যদিও ইংল্যান্ড কিন্তু আজকে প্রথম একাদশ অ্যানাউন্স করেছে, সেখানে কিন্তু জোফরা আর্চারকে নেওয়া হয়েছে। 2021-এর পর আবারও কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে জোফরা আর্চার খেলবেন এবং ডেফিনেটলি এটা একটা প্লাস পয়েন্ট ইংল্যান্ডের জন্য। টঙের পরিবর্তে জোফরা আর্চারকে নেওয়া হয়েছে এবং এই যে জোফরা আর্চার ভার্সেস বুমরা, এটা কিন্তু লড়াইটা জমতে চলেছে এবং ধারে ভারে টিম ইন্ডিয়ায় গিয়ে, ধারে ভারে বুমরায় গিয়ে, কোথাও গিয়ে কিন্তু এই থার্ড টেস্টে তুমি যদি বলো আন্ডারডগ হিসেবে শুরু করছে ইংল্যান্ড। তবে এই টেস্ট কিন্তু দেখার মতো টেস্ট হতে চলেছে, কথা বলাই যেতে পারে, কারণ লর্ডসে এই ম্যাচ হবে এবং এখন সিরিজ 1-1, সবাই কাঁটে কি টক্কর হতে চলেছে। এবং ভারত যেভাবে এজবাস্টনে অক্সিজেন পেয়েছে, আমার মনে হয় এটা অন্য মাত্রায় একটা অন্য টেস্ট ম্যাচ ক্রিকেট প্রেমীরা দেখতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটা কথা তোমার কাছে আমি জানবো যে ইংল্যান্ডের যে ম্যাচ হচ্ছে, তো সেক্ষেত্রে ইংল্যান্ডের পিচ নিয়ে কি ইংল্যান্ডের নিজেদের কোনো রকম কোনো অভিযোগ কি থাকছে? আমি আসবো এই প্রশ্নটা নিয়ে তোমার কাছে। তবে স্টেডিয়াম বুলেটিনের সময় হচ্ছে আর একটা ছোট্ট বিরতি নেওয়ার, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। স্টেডিয়াম বুলেটিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আর এই মুহূর্তে অর্পণ দা তো রয়েছে আমাদের সঙ্গে। যে প্রশ্নটা নিয়ে আমরা ব্রেকে গিয়েছিলাম, সেই প্রশ্নটার উত্তর আরো একবার জানতে চাইবো অর্পণ দার কাছ থেকে। দেখো অভিক, আমি একটা জিনিস বলছি, আমি নিজে একটু অবাক হচ্ছি, কারণ হচ্ছে যে আমি জানি না এরকম পিচ ইংল্যান্ডে কবে দেখেছি আমি। তো অভিযোগ না অভিযোগ এরকম প্রচুর জল্পনা তৈরি হয়েছে, অফিসিয়াল কোনো স্টেটমেন্ট কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দেয়নি, আমার মনে হয় দেবেও না। তবে আমার যতদূর মনে হয় লর্ডসে কিন্তু ঘাস থাকছে এবং ইংল্যান্ড ভেবেছে যে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়েছে এবং ভেবেছিল যে এইরকম একটা পিচ বানিয়ে ভারতের সঙ্গে একদম কাঁটে কি টক্কর হবে, গুহারান হারাবে,
মানে মাইকেল ভন্টন যেমন বলে থাকে 4-0 5-0 এরকম একটা ব্যাপার ট্যাপার, তো আমার মনে হয় কাজ করেনি, আর বাসবল কাজ করেনি খুব একটা। প্রথম টেস্টে হ্যাঁ সত্যি ইংল্যান্ড ভালো খেলেছে, তার মানে এটা নয় যে বাসবল খেলছে তারা। আমার মনে হয় কোথাও গিয়ে সেকেন্ড টেস্টে বাসবল মুখ থুবড়ে পড়েছে, এবং এটা ইংল্যান্ডের অতিরিক্ত আত্মবিশ্বাস বলতে যা বোঝায়, যে হ্যারি ব্রুকের কথায় বোঝা গিয়েছে যা রান চেস করতে বলবে আমরা করে নেবো, এমনটা কিন্তু নয়। ওটা এক দুবারই হয়, কখনো কখনো অঘটন ঘটে যায়। তো এবারে সেরকম অঘটন ঘটার কোনো কারণ নেই, তবে পিচ নিয়ে আমার মনে হয় না কোনো অভিযোগ আসবে বলে পরবর্তীকালে। ইংল্যান্ড খুব যদি ভুল না করে এবারে ঘাসের পিচ রাখছে, তবে ঘাসের পিচ রাখুক, কোনো আপত্তি নেই। তিনজনকে সামলাতে হবে কিন্তু ইংল্যান্ডকে, জসপ্রীত বুমরা, আকাশদীপ, মোহাম্মদ সিরাজ। তৈরি থেকো ইংল্যান্ড, কোনো অসুবিধাই নেই, ঠিক আছে? তোমাদের যতই জোফরা আর্চার থাকুক, এই ত্রয়ী প্রেশারকে সামলাতে ইংল্যান্ডের কালঘাম ছুটবে, তুমি লিখে রাখো। তার সঙ্গে রবীন্দ্র জাদেজা রয়েছে, ওয়াশিংটন সুন্দরকে খেলানো হবে, নীতিশ রেড্ডি খেলছে, এবং নীতিশ রেড্ডি কিন্তু যথেষ্ট ভালো বল করেন, যথেষ্ট ভালো অলরাউন্ডার। আমার মনে হয় সেটাই হবে। যদি খুব বড় চেঞ্জেস না হয়ে থাকে তাহলে হয়তো ওয়াশিংটন সুন্দরের চেঞ্জেস হলেও হতে পারে। যদি দেখা যায় একদম সবুজ করে দিয়েছে ঘাস, তাহলে হয়তো অন্যরকম কোনো খেলা টেলা হবে। আমার মনে হয় না সেরকম কোনো সম্ভাবনা আছে। নীতিশ রেড্ডি যেহেতু তোমার সেকেন্ড চয়েস রয়েছে, তো সেই কারণে নীতিশ রেড্ডি অবশ্যই বল করবে যদি ঘাসের পিচ থেকে থাকে। তবে 3+1 এই ফর্মুলায় কিন্তু যাচ্ছে ভারত, এবং সেটা ইংল্যান্ডের জন্য খুব খারাপ হতে চলেছে এটুকু বলতে পারি। কারণ যেভাবে ইন্ডিয়া টিম তেতে রয়েছে, যেভাবে প্রথম ম্যাচ তারা হেরেছে, তার বদলা কিন্তু অন্যরকম হতে যাচ্ছে। কেন জানি না মনে হচ্ছে এটা 1-2 না হয়ে যায়, মানে ইন্ডিয়া বোধহয় এই টেস্টটাও জিততে চলেছে বলে আমার মনে হয়, ভারতীয় ক্রিকেট প্রেমী হিসেবে তাই মনে হচ্ছে। ভারতীয় ক্রিকেট প্রেমী হিসেবে তো মনে হচ্ছে, কিন্তু একটা কথা বলো যে এই কি মনে হচ্ছে যে ইংল্যান্ডের পক্ষে কি কোনোভাবে আর কামব্যাক করা সম্ভব এক্ষেত্রে? দেখো, কামব্যাক করতেই পারে, এবং দেশের মাটিতে খেলা হচ্ছে, ইংল্যান্ড যে কোনো মুহূর্তেই কামব্যাক করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে আমি তোমাকে আবারও বলছি যে গত টেস্ট ম্যাচ যদি তুমি দেখো বা অন্যান্য ম্যাচ যদি তুমি দেখো, ভারত যখন ইংল্যান্ড আসে, এক পেশে ম্যাচ কিন্তু হবে না, মানে এটা তুমি লিখে রেখে দাও। 2টো টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে, এখনো 3টে বাকি। তো এই 3টে টেস্ট ম্যাচ রোমহর্ষক টেস্ট ম্যাচ হতে চলেছে। এই রকম যে সিরিজ কোনোদিন হতে পারে, আমি আজকের দিনও দাবি করে বলতে পারি যে এটা কিন্তু মানে বহু যুগ ধরে মানে লিখে রাখো, যে মনে থাকবে ক্রিকেট প্রেমীদের মধ্যে। কারণ এই টেস্ট সিরিজটাই কিন্তু একটা অসাধারণ মোড় নিতে চলেছে, এটুকু তোমায় বলতে পারি। কারণ ইন্ডিয়া ছেড়ে দেওয়ার পাত্র নয়, যেভাবে তারা তেতে রয়েছে। এবং ইন্ডিয়া ইংল্যান্ড যেভাবে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াইটা শুরু হবে অন্তত থার্ড টেস্ট থেকে, মানে প্রত্যেকে এক এক হয়ে গেছে, ওরা জোফরা আর্চারকে নিয়ে আসছে, এখানে বুমরা ইনক্লুডেড হচ্ছে, তো সব মিলিয়ে উঠতে পারবে না। মানে এইরকম টেস্ট ম্যাচ, মানে একদম লাস্টের দিকে তুমি যদি দেখো, T20 খেলা হয়েছে, ওয়ানডে খেলা হয়েছে, মানে টেস্ট ম্যাচটা আর টেস্ট ম্যাচ ছিল না পুরো। যখন ইংল্যান্ডকে জিততে হতো পার ওভার 6 রানের ওপর বেশি, মানে এরকম কবে ম্যাচ হয়েছে আমি জানি না। দ্রুত গতিতে রান উঠেছে, মানে একদম রোমহর্ষক একটা ম্যাচ। যেভাবে ইংল্যান্ড প্রথম ম্যাচ জিতেছে, প্রথম টেস্ট জিতেছে, ভাবাই যায় না। এবং তারপরে সেকেন্ড টেস্ট যেভাবে ইন্ডিয়া কামব্যাক করেছে, এবং যেভাবে চোখে চোখ রেখে লড়াই করে ম্যাচ জিতে নিয়েছে, এক কথায় অনবদ্য। এবং মানে আর অপেক্ষা করার জায়গা নেই, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। কালকে শুরু হয়ে যাবে থার্ড টেস্ট লর্ডসে আবার, তো দেখা যাক কি হয়, দেখা যাক কি হতে চলেছে কালকের এই ম্যাচে। অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবে, তবে আপনাদের নজর থাক স্টেডিয়াম বুলেটিনে, কারণ সময় হচ্ছে আর একটা ছোট্ট বিরতি নেয়ার। কোথাও যাবেন না, আবারও ফিরবো। স্টেডিয়াম বুলেটিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। লর্ডসের মাঠে তো থার্ড টেস্ট শুরু হতে চলেছে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে, আর আমরা সেই নিয়ে তো আলোচনা করছিলামই। তবে অর্পণদার কাছে এরপর যে বিষয়টা আমি জানতে চাইবো, যে ইতিমধ্যেই অর্পণদা আইসিসির র্যাঙ্কিং প্রকাশিত হয়ে গেছে, কি রয়েছে সেই রিপোর্ট? একদম দেখো, স্ক্রিনে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে বুম বুম বুমরা 1 নম্বরে রয়েছে। এটা হচ্ছে টেস্ট বোলারদের চার্ট, এবং 1 থেকে 10-এর মধ্যে তুমি যদি দেখো, ভারতের একজনই রয়েছে, সেটা হচ্ছে জসপ্রীত বুমরা, 898 পয়েন্ট নিয়ে। যদিও 2025-এই কিন্তু যেহেতু বুমরা ড্রপ, মানে নিজে খেলছে না, সেখানে রেটিং কমেছে, কিন্তু 908 10 রেটিং পয়েন্ট কমে গিয়েছে। তবে এখনও পর্যন্ত 1 নম্বরে রয়েছে জসপ্রীত বুমরা, এবং 1-এর সঙ্গে 2-এর ডিফারেন্সটা, অর্থাৎ কাগিসো রাবাদা অনেকটা, 51 থেকে 98, অর্থাৎ বুমরাকে নড়ানো কিন্তু খুব চাপে রয়েছে। 3 নম্বরে রয়েছে প্যাট কামিংস, 4-এ হ্যাজলউড, 5-এ নোমান আলী পাকিস্তানের, 6 নম্বরে নিউজিল্যান্ডের ম্যাক্স হেনরি, 7 নম্বরে হচ্ছে ন্যাথন লিওন অস্ট্রেলিয়া, 8 নম্বরে সাউথ আফ্রিকার হচ্ছে ম্যাকো জ্যানসন, আর 9 নম্বরে ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস, এবং 10 নম্বরে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। এবং অসাধারণ একটা কম্পিটিশন। তবে এখানে কোথাও গিয়ে বুমরা ছাড়া এই যে র্যাঙ্কিং,
ভারতীয় দলের অন্তত 10-এ কেউ নেই। তবে আকাশদীপ যেভাবে বল করছে আমার মনে হয় খুব সম্প্রতি খুব তাড়াতাড়ি আকাশদীপ বা সিরাজ একটু ডাইসি রয়েছে, তবে আমার মনে হয় আকাশদীপের র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটবে এবং হয়তো খুব সুদূর অতীতে আমরা মানে খুব তাড়াতাড়ি আমরা হয়তো আকাশদীপকে এই 10-এর মধ্যে দেখতে পারি, এইটুকু বলতে পারি। শুধুমাত্র বোলার নয়, প্রত্যেকটা বিভাগে চেঞ্জ হয়েছে। এবার পরেরটা কি হচ্ছে দেখে নেওয়া যাক। পরেরটা কি আছে একবার দেখে নিই। সেটা হচ্ছে এবার হচ্ছে অলরাউন্ডারে আমাদের জাড্ডুজি আছে, যেটা বলছিলাম যে কোনো ডিমান্ড নেই, শুধুমাত্র দেশের জন্য টিমের জন্য খেলে যাচ্ছে, রান করে যাচ্ছে, ব্যাক টু ব্যাক 50 করছে, সে হাফ সেঞ্চুরি করছে, দলকে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে চলে যাচ্ছে, বল ফিল্ডিং সব জায়গায় অলরাউন্ড পারফরমেন্স। একদম 1 নম্বরেই রয়েছে রবীন্দ্র জাদেজা 391 পয়েন্ট নিয়ে। 2 নম্বরে রয়েছে মেহেদি হাসান মিরাজ 2 নম্বরে। 3 নম্বরে 12 মুল্ডার উঠেছে, 12 পয়েন্ট উঠে পায়, মানে 12 ধাপ উঠে 3 নম্বরে এসেছে সাউথ আফ্রিকার ওয়েন মুল্ডার। এবং 4 নম্বরে রয়েছে সাউথ আফ্রিকার মার্কো জনসন এবং 5 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার প্যাট কামিংস ক্যাপ্টেন। 6 নম্বরে ইংল্যান্ডের বেন স্টোকস 1 পয়েন্ট নেমেছে, 1 ধাপ নেমেছেন। 7 নম্বরে একদম উঠে জো রুট। তুমি যদি দেখো 8 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। 9 নম্বরে রয়েছে ইংল্যান্ডের গার্ড অ্যাটকিনসন এবং 10 নম্বরে রয়েছে মিচেল স্টার্ক। তুমি যদি দেখো বোলিং এবং অলরাউন্ড দুটোতেই কিন্তু মিচেল স্টার্ক 10 নম্বরে রয়েছে, যদিও 1 ধাপ নিচে 9 নম্বরে ছিল, 1 ধাপ নিচে 10 নম্বরে এসেছে মিচেল স্টার্ক। এবার দেখা যাক ব্যাটারে এটা দারুণ জাম্প। ব্যাটারে হ্যারি ব্রুক 1 নম্বরে, 1 ধাপ উঠে 2 নম্বর থেকে 1 নম্বরে, এবং সেখানে 1 নম্বরে ছিল জো রুট, 1 ধাপ নিয়েছে, নিজের দলের সতীর্থ। 2 নম্বরে তিনি। 3 নম্বরে হচ্ছে কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন। 4 নম্বরে হচ্ছে জাসেসি ওসওয়াল, যেভাবে ব্যাট করছেন আমার মনে হয় এটা 1-2 এর মধ্যে খুব তাড়াতাড়ি উঠবে। 5 নম্বরে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং 6 নম্বরে দ্য মোস্ট ইম্পর্টেন্ট 15 ধাপ উঠে শুভমান গিল টপ 10-এ এসেছে। 21 নম্বরে ছিলেন তিনি, 15 ধাপ উঠে 6 নম্বরে শুভমান গিল যা ব্যাট করছেন তিনি ভাই জানে। 807 ইংল্যান্ডে এটাই তার সবচেয়ে সেরা ব্যাটিং র্যাঙ্কিং পয়েন্টস বলা যেতে পারে 807। 7 নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা টেম্বা বাবুমা ক্যাপ্টেন। 8 নম্বরে রয়েছে ইন্ডিয়া ঋষভ পান্ত, আবার কি বলবো, আর কিছু বলার নেই, 790 পয়েন্ট পেয়ে, যদিও 1 ধাপ নিচে নেমেছেন তিনি। 9 নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্দিস। 10 নম্বরে 16 ধাপ উঠে জেমি স্মিথ এসেছে, কারণ যেভাবে ফার্স্ট টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছে তার ব্যাটিং 186 নট আউট জেমি স্মিথ, তার জন্য কিন্তু 16 ধাপ উঠে জেমি স্মিথ 10 নম্বরে এসেছেন। আর 11 নম্বরে 1 ধাপ নিচে ট্রেভিস হেড ছিল, তিনি নিচে নেমে চলে গেছেন। এই হচ্ছে র্যাঙ্কিং, এক কথায় ফাটাফাটি ব্যাপার একেবারেই। তবে আমাদের সময় একেবারেই শেষ হয়ে গেছে। অনেক ধন্যবাদ তোমাকে অর্পণ দা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিল, আমাদের ডিজিটাল হেড। স্টেডিয়াম বুলেটিন এতক্ষণ আপনারা দেখছিলেন। স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, কো পাওয়ার্ড বাই জ্যাক অলিভ অয়েল। কাল থেকে শুরু হচ্ছে লর্ডসের মাঠে 3rd টেস্ট ম্যাচ। কি হচ্ছে অবশ্যই সেই সমস্ত নিয়েও বিশ্লেষণ থাকবে। তবে দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন আর কলকাতা টিভি, রাত দিন 7।